তো তারপরে যদি আমরা দেখি এখানে কি আছে, এখানে আছে কি যে কোষের উৎপত্তি, মানে কোষ কিভাবে সৃষ্টি হয়, যে আমরা যে ছোট ছিলাম তার থেকে কোষের বৃদ্ধি ঘটে 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 আমরা অনেক বড় হয়ে গিয়েছি, তারপর আমরা কিভাবে সৃষ্টি হয়েছি, এই যে এই সম্পর্কিত আলোচনা করা হয় এই ভ্রূণবিদ্যাতে। ঠিক আছে, তারপরে যদি দেখি কোষবিদ্যা, ঠিক আছে, বা সাইটোলজি, জীবদেহের কোষের গঠন, কার্যাবলী বা ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা এ শাখার আলোচ্য বিষয়। ঠিক আছে। আচ্ছা, কোষ বিদ্যা মানে কোষ কি? জীবের যদি আমরা বলি জীবদেহের গাঠনিক এককই হচ্ছে, ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে কোষ। এই কোষ আমি কিন্তু এখানে বুঝিয়ে দেব একটু পরে, কয়েকটা স্লাইড পরেই বুঝিয়ে দিচ্ছি। তো কোষ কি? মানে কোষ আমরা স্বাভাবিকভাবে যে আমাদের গঠনের মানে জীবদেহ গঠনের ক্ষুদ্রতম একক কোষ। ঠিক আছে, এই কোষের গঠন কিভাবে সে কাজ করতেছে, কিভাবে বিভাজিত হচ্ছে, এই যে এই সম্পর্কিত আলোচনা করা হয় এই কোষবিদ্যা বা সাইটোলজিতে। বংশগতিবিদ্যা, জিন বা জীবের বংশগতির ধারা সম্পর্কে এ শাখায়, মানে বংশগতির যে ধারা, ঠিক আছে, যে 1000 বছর আগের জীব, তারপরে যে বংশগতির ধারা অক্ষুণ্ণ রেখে এই পর্যন্ত বিভিন্ন পরিবর্তন ইত্যাদি জেনেটিক্স, এই যে জেনেটিক্স এখানে আছে, জেনেটিক্স কার্যাবলী এই যে বংশগতি বিদ্যায় আলোচনা করা হয়। বিবর্তন বিদ্যা, ইভলিউশন, ঠিক আছে, এই যে বিবর্তন, পৃথিবীর প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশ, তথ্য সময়ের আলোচনা এই শাখার বিষয়। দেখো, কয়েক হাজার বছর আগে, ঠিক আছে, ডাইনোসর ছিল না পৃথিবীতে, মানুষ বলে। এই ডাইনোসর গুলো কি প্রাণের বিকাশ ঘটিয়েছিল, কিন্তু এই যে বিবর্তন, পৃথিবীর আবহাওয়া, তাদের যে আবহাওয়া তাদের সাথে ম্যাচিওর হবে, সেই আবহাওয়াটার পরিবর্তনের কারণে যে তারা ধ্বংস হয়ে গিয়েছে বা তাদের অনেক জীব কিন্তু বিলুপ্ত হয়ে গিয়েছে। এই যে প্রাণের বিকাশ, তারপর ক্রমবিকাশ, এই যে এই বিবর্তন বিদ্যায় বা ইভলিউশন, এগুলোতে আলোচনা করা হয়। ঠিক আছে। বাস্তুবিদ্যা বা ইকোলজি, এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। মানে এই শাখায় বাস্তুবিদ্যায় কি হয়, এই শাখায় প্রাকৃতিক পরিবেশে মানে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে আন্তঃসম্পর্ক, ঠিক আছে, মানে জীবের যে কানেকশন, এইটা কিন্তু এই বাস্তুবিদ্যায় আলোচনা করা হয়। ঠিক আছে। তারপরে যদি দেখি এন্ডোক্রাইনোলজি, জীবদেহের হরমোনের কার্যকারিতা বিষয়ক আলোচনা এ শাখার বিষয়। জীবদেহের যে হরমোন, বিভিন্ন ধরনের হরমোন আছে, এই হরমোনগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। তারপরে যদি দেখি জীব ভূগোল বা বায়োজিওগ্রাফি, এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায়, অর্থাৎ এই শাখায় কি করা হয়, পৃথিবীর ভিতরে বিভিন্ন ভৌগোলিক সীমারেখা রয়েছে, সেগুলো জীবের বিস্তৃতি, সেইটুকু জায়গায় জীবের বিস্তৃতি এবং অভিযোজন মানে বংশবৃদ্ধি সম্পর্কে আলোচনা করা হয় এই যে মানে জীব ভূগোলে। এটি জীবের ভৌগোলিক বা মানে বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণী বিকাশের সম্পর্কিত বিদ্যা। মানে জীব, একটি জীব, তুমি সাপোজ চিন্তা করো একটা জীব একটা ভৌগোলিক সীমারেখা মানে একটা রেখার মধ্যে মানে একটা জায়গায়, সে অতটুকু জায়গায় তার মানে তার যে পরিবেশের সাথে তার খাপ খাওয়ানোর যে তার অভিযোজন করার ক্ষমতা আছে, ততটুকু জায়গায় তার বিস্তার। এই যে যে সীমারেখায় জীবটা যে বিস্তার করলো, যে এই ভৌগোলিক এলাকাটাই বিস্তার করলো, তাই এইসব নিয়েই এই জীব ভূগোলে আলোচনা করা হয়। তো আশা করি বুঝছো এতটুকু। তারপরে কি আছে, এইবার আমাদের কিন্তু এটা শেষ। এই যে ফলিত, এবার আমরা কি করব, আমরা এবার ফলিত জীববিজ্ঞান নিয়ে আলোচনা করব। তো আবার একটু রিভিউ করে আসি এই পাশটা, যে কি করলাম আমরা এই যে ভৌত জীববিজ্ঞানে। আশা করি তোমরা ভৌত জীববিজ্ঞান সম্পর্কে বুঝছো। এখন আমরা যদি দেখি আবার একটু যদি বলি, একটা অঙ্গ সংস্থান, জীবদেহের অঙ্গ নিয়ে সম্পর্কে আলোচনা করা হয়। বহির অঙ্গ সংস্থান, বাইরের অঙ্গ নিয়ে আলোচনা করলে বহি অঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি, ভিতরের অঙ্গ নিয়ে আলোচনা করলে ইন্টারনাল মরফোলজি বা অন্তর অঙ্গ সংস্থান বলা হবে। তারপরে শ্রেণীবিন্যাস বিদ্যা, জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কিত রীতিনীতি নিয়ে আলোচনা। তারপর শারীরবিদ্যা, জীবদেহের অঙ্গ প্রত্যঙ্গনের জৈব রাসায়নিক মানে শোষণ রেচন, এগুলো শারীরবিদ্যা আলোচনা করা হয়। হিস্টোলজি মানে জীবদেহের টিস্যু সমূহ নিয়ে আলোচনা করা হয়। ভ্রূণবিদ্যা, কোষের উৎপত্তি এইগুলা সম্পর্কে, নিষিক্ত জাইগোট এইগুলো সম্পর্কে আলোচনা করা হয়। কোষবিদ্যা, জীবদেহের কোষের গঠন, কার্যাবলী, বিভাজন এগুলো নিয়ে আলোচনা করা হয়। বংশগতি বিদ্যায় কি করা হয়, জেনেটিক্স সম্পর্কে আলোচনা করা হয়, বংশগতি যে ধারা এই সম্পর্কে আলোচনা করা হয়।
বিবর্তনবিদ্যা পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশ এই সম্পর্কে আলোচনা করা হয়। বাস্তুবিদ্যাতে কি আছে, এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের যে একটা কানেকশন সেই সম্পর্কে আলোচনা করা হয়। অ্যান্ড্রোক্রাইনোলজি জীবদের হরমোন সম্পর্কিত হরমোনের কার্যকারিতা সম্পর্কে আলোচনা করা হয়। তারপর এ শাখায় পৃথিবী আর জীব ভূগোল মানে জীব যে ভৌগোলিক অবস্থানটুকুতে বসবাস করতে পারে সেই সম্পর্কিত জ্ঞান নিয়ে এই জীব ভূগোলে আলোচনা করা হয়। তো আশা করি বুঝছো এতটুকু। তারপরে 1.2.2 ঠিক আছে। ফলিত জীববিজ্ঞান এ শাখায় রয়েছে জীবের সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো মানে প্রয়োগ করা যে বিষয়গুলো। কয়েকটি উল্লেখযোগ্য শাখার কথা নিচে উল্লেখ করা হলো। এখানে কি আছে, প্রথমেই আমাদের আছে মৎস্য বিজ্ঞান বা ফিশরিজ। ঠিক আছে, মাছ উৎপাদন, মৎস্য সম্পাদন ব্যবস্থা ও সংরক্ষিত সম্পর্কিত বিজ্ঞান। বললাম না একটা জিনিস, তুমি মাছ ধরার প্রক্রিয়াটা বইতে পড়ছো, আর এখন মাছটা তুমি যে মাঠে যে মানে পানিতে যে বা পুকুরে যে তুমি মাছটা উৎপাদন করছো, মাছের যে সম্পদ ব্যবস্থা, এটা যে সংরক্ষণ পদ্ধতি তুমি এটা নিজে প্রয়োগ করতেছো নিজের জীবনে, মানে নিজের জীবনে না সরি মাছের যে ব্যবস্থা করতেছো তুমি, এটাতেই মৎস্য বিজ্ঞান এটা, আর এটা হলো ফলিত জীববিজ্ঞানের অংশ। ঠিক আছে, আশা করি এতটুকু ক্লিয়ার হইছো। তারপরে কি আছে, জীব পরিসংখ্যান বিদ্যা। জীব পরিসংখ্যান বিজ্ঞান কি, জীব পরিসংখ্যান বিষয়ক মানে জীবের যে পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান হলো এই যে জীব পরিসংখ্যান বিজ্ঞান। জীবের পরিসংখ্যান করা হয়, পরিসংখ্যান মানে তোমরা সবাই জানি, তো জীবের যে পরিসংখ্যান বিষয়ক যে আলোচনা যেখানে করা হয় সেটাই হলো জীব পরিসংখ্যান বিজ্ঞান। পরজীবী বিদ্যা। ঠিক আছে, পরজীবী বিদ্যা কি, পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। দেখো পরজীবী ধর একটা গাছে যদি কোনো একটা গাছ জন্ম নেয়, ঠিক আছে, মানে ওইখান থেকে পরজীবী বলে না, সেই পরজীবী গাছের কথাই চিন্তা করো। তো সেই গাছটা কিভাবে তার জীবন প্রণালী করতেছে, তারও তো রোগ ব্যাধি ইত্যাদি পরজীবী, এখানে রোগ নিয়েও আলোচনা করা হবে যে পরজীবী রোগ, তো এইগুলার যে কিভাবে জীবন প্রণালী, কিভাবে রোগ সম্পর্কিত বিজ্ঞান, এই যে ডিটেলস এখানে আলোচনা করা হয়। তো তারপরে কি আছে, জীবাশ্ম বিজ্ঞান। প্রাগৈতিহাসিক জীবের বিবরণ ও জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞান মানে প্রাগৈতিহাসিক মানে ইতিহাসে মানে অনেক আগে, ঠিক আছে, পুরাতন ইতিহাসে তো জীবের বিবরণ, এই যে জীবের বিবরণ এবং জীবাশ্ম সম্পর্কিত জ্ঞান কিন্তু এখানে মানে বিজ্ঞানটা হলো জীবাশ্ম বিজ্ঞান। ঠিক আছে, তারপরে যদি দেখি কীট তত্ত্ব, এই যে আমাদের কিন্তু ইংরেজিটা জানতে হবে, ইংরেজিতে বেশি কিন্তু এমসিকিউ আসবে। ইন্টোমোলজি কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। এই যে কীটতত্ত্ব, ধর একটা পোকামাকড়, সেই পোকামাকড়টা কিভাবে জন্মগ্রহণ মানে কিভাবে তার জীবন পরিচালনা করতেছে, সেই পোকামাকড়টা কিভাবে আমাদের উপকার দিতে পারে, আবার কোন দিক থেকে আমাদের অপকারিতা মানে ওই পোকামাকড় দ্বারা সংঘটিত হয়, আবার কি ধরনের ক্ষতি হবে ওই পোকামাকড়টা দিয়ে, এবার ওই পোকামাকড়টা দমন করা যাবে কিভাবে, এই যে এইগুলা নিয়ে আলোচনা হয় কীটতত্ত্বে। ঠিক আছে, তারপর অণুজীব বিদ্যা, ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান। অণুজীব বিজ্ঞান আরেকটু চিন্তা করো যে ভাইরাস, ধরো করোনা ভাইরাস হয়েছিল বাংলাদেশে, তারপর বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক যেগুলো আমরা খালি চোখে সাধারণত দেখতে পাই না, ঠিক আছে, খালি চোখে দেখাই যায় না, এই যে এইগুলো সম্পর্কে আলোচনা করা হয় অণুজীব বিজ্ঞান। যেগুলো আমরা দেখতে পাই না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, সেটা হলো অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। ঠিক আছে, তো আশা করি এতটুকু বুঝছো। কৃষি বিজ্ঞান, এগ্রিকালচার, কৃষি বিজ্ঞান নাম শুনলে বুঝতে পারতেছি যে এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান, যেটাতে কৃষি বিষয়ক বিজ্ঞান মানে কৃষি বিষয়ক কি, এখানে তুমি কৃষিতে কিভাবে লাভবান হতে পারবে, কৃষিতে কিভাবে পোকামাকড় ইত্যাদি দমন করতে পারবে, সেই বিজ্ঞান হলো এই যে কৃষি বিজ্ঞান। চিকিৎসা বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, মানব দেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান হলো এই যে চিকিৎসা বিজ্ঞান। চিকিৎসাতে কি করা হয়, মানব দেহের রোগ শনাক্ত করা হয়, চিকিৎসা প্রদান করা হয়, সুস্থতা প্রদান করা, এইগুলো নিয়ে কিন্তু চিকিৎসা বিজ্ঞানে আলোচনা করা হয়। জিন প্রযুক্তি মানে কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ এই যে জিন প্রযুক্তি, যে আমাদের মানবদেহের যে এই জিন আবার সেই ভূত পেট জিন না, ঠিক আছে, তো এই যে জিন আমাদের যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য এইগুলো যে নিয়ন্ত্রণ করে, এর যে প্রযুক্তি
ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান হলো এই যে জিন প্রযুক্তি। প্রাণ রসায়ন, ঠিক আছে, বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান, মানে জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী কিভাবে, এই যে যেগুলো আমরা যে এখানে বলতে গেলে বিভিন্নগুলো আমরা কিন্তু বুঝতে পারবো যে এগুলা কিন্তু আমাদের ফলিত বা প্রায়োগিক, এগুলো সবই কিন্তু প্রয়োগ করতে হবে, তাহলে এটা ফলিত হবে। পরিবেশ বিজ্ঞান, ইনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞানে পরিবেশ নিয়ে আলোচনা করা হয়, আর আমাদের চারপাশে যা কিছু আছে সবই পরিবেশের অন্তর্গত। সামুদ্রিক জীববিজ্ঞান, মেরিন বায়োলজি, সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান। সমুদ্রে যে তিমি আছে, বিভিন্ন ধরনের শৈবাল আছে, বিভিন্ন ধরনের চুনা পাথর থেকে শুরু করে সামুদ্রিক এখানে পাথর হবে না, কারণ সমুদ্রে যতগুলো জীব আছে সেই সম্পর্কিত বিজ্ঞানই হলো সামুদ্রিক জীববিজ্ঞান। বন বিজ্ঞান বা ফরেস্ট্রি, এখানে কি ফরেস্ট্রি, বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান। তুমি বনটাকে কিভাবে, যেমন সুন্দরবনের কথা, ম্যানগ্রোভ ফরেস্ট, তো সেই বনটা ধরো, বনের যে সম্পদ আছে সেগুলো কিভাবে সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করবা, কিভাবে সংরক্ষণ করবা, কিভাবে মানে কোনো বন্যার হাত থেকে বা এইগুলার হাত থেকে কিভাবে গাছগুলোকে বাঁচাবা, এই সম্পর্কিত জিনিসই ফরেস্ট্রি বা বন বিজ্ঞানে আলোচনা করা হয়, ঠিক আছে। তারপর আছে জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি, মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান, মানে মানুষের এবং পরিবেশের কল্যাণে যে জীব ব্যবহার করা হয়, মানে সেই প্রযুক্তিটাকেই বলা হয় জীব প্রযুক্তি। তারপরে যদি দেখি ফার্মেসি, ঠিক আছে, ফার্মেসি ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান হলো এই যে ফার্মেসি। ঔষধ মানে তৈরি করা হয় যে প্রযুক্তি, এইগুলা কিন্তু ফার্মেসির অন্তর্ভুক্ত। একটা দোকানের কথা চিন্তা করলে আমরা এর উদাহরণ পাবো, সেটাই ফার্মেসি। বন্যপ্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ, ঠিক আছে, ওয়াইল্ড লাইফ, বন্যপ্রাণীদের বিষয়ক বিজ্ঞানী হলো বন্যপ্রাণীবিদ্যা। বায়োইনফরমেটিক্স, কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, যেমন ক্যান্সার বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান। এখানে বুঝলেই বোঝা যাচ্ছে যে কম্পিউটার প্রযুক্তি নির্ভর, ঠিক আছে, কম্পিউটার মাধ্যমে জীববিজ্ঞান তথ্য যেমন ক্যান্সার বিশ্লেষণ ইত্যাদি এই যে বায়োইনফরমেটিক্স আলোচনা করা হয়। তারপরে যদি আমি দেখি, আমার ঠান্ডা লাগছে জন্য কথাটা ভালো আসতেছে না, তো তারপরে কি আছে যদি আমরা দেখি, এখানে আছে 1.3 জীবের শ্রেণীবিন্যাস, ঠিক আছে, জীবের শ্রেণীবিন্যাস। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তো এখানে যদি আমরা দেখি উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ কিন্তু করা হয়েছে জীবের। তবে এ সংখ্যা চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই আরো নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। দেখো এইটা ছিল মেবি 15 লক্ষ, ঠিক আছে, এখন 4 আর 13 কত, 15 ছাড়াই গেছে, 13 14 15 16 17 লাখ হয়ে গেছে। তারপরে যদি আমি দেখি, অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে, যদি কোনোদিনও সব জীবের অনুমান করা, মানে অনুমান করা সব জীব যখন গণনা বা নামকরণ শেষ হবে, যদি সত্যি কখনো মানে শেষ হয়, এটা শেষ হওয়ার কথা নয়, ঠিক আছে, কিন্তু যদি হয় এর সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে, ঠিক আছে, 1 কোটিতে দাঁড়াবে, মানে এত জীব মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছে পৃথিবীতে। জানা, বোঝা এবং শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস, বা এই যে অসংখ্য জীব, তুমি একটা কথা চিন্তা করো, এই যে 17 লক্ষ জীব আবিষ্কার হয়েছে, একজনের পক্ষে প্রতিটা স্পেসিফিক ভাবে মনে রাখা সম্ভব না। এই জন্য কিন্তু শ্রেণীবিন্যাস বিদ্যা বা আবিষ্কার করা হয়েছে এবং শ্রেণীবিন্যাস করা হয় উদ্ভিদ বা প্রাণীর করা হয়। জীবজগৎকে একটি স্বাভাবিক, ঠিক আছে, জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে প্রকৃতিবিদগণ, মানে প্রকৃতি নিয়ে যারা আলোচনা করতো সেই প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন। সেই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছিল, তার নাম টেক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা। এটার প্রয়োজন অনুভব করেই সব বিজ্ঞানীরা বলো না, আসলে একটা করতে হবে, কিছু একটা করতে হবে, এই জন্যই আমাদের শ্রেণীবিন্যাস বিদ্যা হলো। শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই, যে লক্ষ্য যদি চায়, লক্ষ্য উদ্দেশ্য, তা হচ্ছে এই বিশাল বা বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে এবং স্বল্প পরিশ্রম এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। অর্থাৎ এত 17 লক্ষ মানে প্রাণী
বা উদ্ভিদ যাই বলি, জীবকে কিন্তু কখনোই একজন মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না, বা কেউ সেটা চাইবেও না। তো এই যে শ্রেণীবিন্যাসের মাধ্যমে এটা বোঝানো হয় যে স্বল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা যায় যে শ্রেণীবিন্যাসের কারণে। শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছে সুইডিশ বিদ ক্যারোলাস লিনিয়াস 1707 থেকে 1778। 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, তো সুইডিশকে যদি বলি, সুইডিশ প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই যে এটি থেকে শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, এবং তিনি আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর তিনি ওই বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমির অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, তো এখানে সেটাই বলা হয়েছে। তো তারপর যদি দেখি, বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল। তার এই যে প্রকৃতি নিয়ে গবেষণা করতে অনেক আগ্রহ ছিল, এজন্য তিনি এগুলা নিয়ে ভাবতেন। তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ এবং তিনি জীবজগৎকে দুটি ভাগে, যথা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিন্যস্ত করেন। তিনি প্রথম এই যে পুরো জীবজগৎকে দুইটি ভাগে, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, এই দুইটি ভাগে বিভক্ত করেছিলেন এই ক্যারোলাস, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তারপর যদি আমি দেখি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল, উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, জীব জগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীব জগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। মানে আমি একটু কম কথায় বুঝিয়ে দিচ্ছি। এই শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো জীবগুলো যে দল আছে, উপদল আছে, এগুলো সম্বন্ধে জ্ঞান আহরণ করবে। ঠিক আছে, জ্ঞান আহরণ করার পরে সেগুলোর দিকে একটু সেই আহরিত জ্ঞানকে তারা একটু সংরক্ষণ করবে এবং সেই সংরক্ষণগুলোকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবে এবং ওই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করবে এবং তারপরে সেই জীবগুলোকে একটু নামকরণ করবে। তারপর সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণের প্রয়োজনীয় জীবগুলোকে, মানে যেগুলো আমাদের উপকারী, সেই জীবগুলোকে শনাক্ত করে সংরক্ষণে সচেতন হবে। ঠিক আছে, এই উদ্দেশ্য নিয়ে আমি আবার বলবো, সমস্যা নেই। তো তারপরে কি আছে, জীব জগৎ। ঠিক আছে, এই যে জীব জগৎ দিয়ে শুরু, এখানে কি আছে যদি আমি দেখি, এই জীব জগৎটা কিন্তু মূলত এই যে এই ছকের মাধ্যমে বোঝানো হয়েছে, এই ছকটা। ঠিক আছে, এই ছকটার মাধ্যমে বোঝানো হয়েছে। তো যদি আমি বলি তোমাদের, ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্য, কিংডম বা শ্রেণীবিন্যাস করা হতো। ঠিক আছে, মানে দুটি রাজ্যে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ, এই দুটি মানে জগতেই কিন্তু শ্রেণীবিন্যাস করা হতো। ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে, মানে ক্যারোলাস লিনিয়াসই তো করেছিল, তো তার কাল থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত এটা চালানো হয়েছিল। কিন্তু দেখো বিজ্ঞান এখন কত আধুনিক, এই জন্য বর্তমানকালে কোষের ডিএনএ এবং আরএনএ এর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা এবং খাদ্যাভ্যাসের তথ্যপাতের উপর ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দেন। মানে বিজ্ঞানে যে এতগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতার বিষয় লক্ষ্য করে তিনি 5টা রাজ্যে বিভক্ত বা 5 কিংডমে ভাগ করতে চান। কিন্তু এখানে ভাগ করার পরে যদি আমি এইখানে দেখাতে চাই একটু করে, এখানে না, সরি, পরে দেখাবো। তো পরবর্তীতে মার্গুলিস 1974 সালে হুইটেকারের শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তৃত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যকে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। বুঝলেও সমস্যা নেই, না বুঝলেও সমস্যা নেই, আমি এখানে বুঝাচ্ছি। তো দেখো, সুপার কিংডম 1, আর এখানে কি প্রোক্যারিওটা, সুপার কিংডম 1 এর নাম কি প্রোক্যারিওটা, আর সুপার কিংডম 2 এর নাম ইউক্যারিওটা। এই দুটি হলো ক্যারোলাস লিনিয়াস আবিষ্কার করেছিলেন এবং কি করেছিলেন, আর.এইচ.এম. হুইটেকার মনেরা 5টি ভাগে ভাগ করতে চেয়েছিলেন, যেহেতু এগুলা ডিএনএ আরএনএ বিচার করে। তারপর এটা হলো প্রোটিস্টা, তারপর এটা হলো ফানজাই,
তারপর এটা হলো প্লান্টি এবং সর্বশেষ কি অ্যানিমেলিয়া। এই 5টা ভাগে ভাগ করেন, ঠিক আছে। এবং এই যে 5টা ভাগে ভাগ করেন, তিনি কিন্তু সুপার কিংডম 1, 2 এগুলা কিছু ভাগ করেনি। কিন্তু মার্গুলিস কি করেন, যেহেতু দেখতেছে যে প্রথমে যে ক্যারোলাস লিনিয়াসের অবদান অনেক, সে একটু ভাবলো যে ক্যারোলাস লিনিয়াসের অবদান তো অনেক, তার তো একবারে বাদ দিয়ে দেওয়া যায় না। এর জন্য সুপার কিংডম 1 আর 2 মানে ওই দুইটার ভিতরে এই 5টা ঢুকায় দিছে। এখনো না বুঝলে সমস্যা নেই, আবার পরে বুঝাই দিচ্ছি। কিন্তু সুপার কিংডম 1 আগে কি আছে, প্রোক্যারিওটা। এরা আদিকোষ, নিউক্লিয়াস সুগঠিত নয়, বিশিষ্ট এককোষী আণুবীক্ষণিক জীব। মানে এরা আদিকোষী, এককোষী এবং আণুবীক্ষণিক জীব। প্রথমে আমি এখানে দাঁড়াও, এখানে আমি মুছে দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো এবার আমি করতেছি। এরা আদিকোষী, প্রথমে একটা বৈশিষ্ট্য এখানে দাগাও, বইয়েই দাগাও। এরা আদিকোষী, মানে এদের আদিকোষী মানে কি, এদের নিউক্লিয়াসটা সুসংগঠিত নয়। তারপর এরা এককোষী এবং আণুবীক্ষণিক জীব, মানে এদের আণুবীক্ষণিক মানে মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। এবার একটু খেয়াল করো, সায়েন্স মুখস্থ জিনিস না, সায়েন্স একটু বুঝে পড়ার জিনিস, তাহলে আমাদের এমনিতেই মুখস্থ হয়ে যাবে। এবার তুমি চিন্তা করো, সুপার কিংডম 1 আর 2। সুপার কিংডম 1 এর ভিতরে আছে মনেরা, আর সুপার কিংডম 2 এর ভিতরে আর 4টা আছে, মানে মোট 5টা রাজ্য। তা সুপার কিংডম 1 এর ভিতরে একটা, আর সুপার কিংডম 2 এর ভিতরে বাকি 4টা। এখন তুমি যদি দেখো বড় একটা সুপার কিংডম, তার ভিতরে একটা রাজ্য, মানে